আপনারা শুনছেন সানডে বাংলার এক নতুন এপিসোড। আজ আমরা হাজির হয়েছি বাংলা রহস্য সাহিত্যের এক কিংবদন্তি লেখক, শিশু ও কিশোর গল্পকার হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক অমর গোয়েন্দা কাহিনী, একটি চাবি ও খিল রহস্য। 1888 সালের 18ই এপ্রিল কলকাতায় জন্মেছিলেন এই সাহিত্যিক, যিনি বাঙালি পাঠকের মনে তৈরি করেছিলেন এক অদ্ভুত রহস্যময় জগৎ। তার গল্পে যেমন হাসি আছে, তেমনি আছে ভয়, উত্তেজনা আর অদ্ভুত বুদ্ধির খেলা। আজকের গল্পে রয়েছেন তার সৃষ্ট দুঃসাহসী গোয়েন্দা জয়ন্ত, সহকারী মানিক আর এক নতুন চরিত্র রাখো হরিবাবু। চলুন শুরু করা যাক একটি চাবি ও খিল রহস্য। মধু ঘরে ঢুকে বলল, বাবু, একটা ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। জয়ন্ত বলল, কে তিনি? নাম কি তার? মধু বলল, নাম বলেছেন রাখো হরিবাবু। জয়ন্ত বলল, রাখো হরিবাবু? এমন শিখেলে নামধারী আধুনিক কোনো ভদ্রলোককে আমি তো চিনি বলে মনে হচ্ছে না। মধু উত্তর দিল, তিনি বললেন, গেল বছরে দেওঘরে গিয়ে আপনাদের সঙ্গে নাকি তার আলাপ হয়েছিল। মানিক স্মিত হেসে জানালো, জয়ন্ত, তোমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল দেখছি। দেওঘরের রাখো হরিবাবুকে এর মধ্যেই তুমি ভুলে গেলে? জয়ন্ত বলে উঠল, ভাই, বিংশ শতাব্দীতে অমন পৌরাণিক নাম স্মরণ করে রাখা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। তা যাই হোক, এতক্ষণে আমার মনে পড়েছে, আমাদের তো ওয়াচ করবার জন্যে রাখো হরিবাবু কি চেষ্টাই না করেছিলেন। যাক মানিক, আর বলতে হবে না সেই কথা। মধুসূদন, তুমি নিচে নেমে গিয়ে ওই রাখো হরিবাবুকে উপরে ডেকে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতরে রাখো হরিবাবু প্রবেশ করলেন। রাখো হরিবাবু নামটার জন্ম মানধাতার আমূলের বটে, কিন্তু এই ব্যক্তিটি যে পৃথিবীর আলো দেখেছেন খুব আধুনিক যুগে, সেটা তাকে দেখেই বোঝা যায়। বয়স 25-26, একহারা শৌখিন চেহারা, গৌরবর্ণ, চোখে চওড়া ফ্রেমের চশমা, ঠোঁটের উপর চার্লি চ্যাপলিন গোপ, গায়ে গিলে করা চুড়িদার পাঞ্জাবি, পরনে ফিনফিনে তসরের কাপড়, পায়ে সেমিশু, হাতে রূপো বাঁধানো একগাছা সরু ছড়ি, তার উপর মুক্তোর বোতাম, সোনার রিস্ট ওয়াচ ও এসেন্সের ভুর ভুরে গন্ধ প্রভৃতি আধুনিকতার কথা নাই বা বললাম। মানিক একখানা চেয়ারের দিকে আঙুল নির্দেশ করে, বসুন রাখো হরিবাবু, কিন্তু আপনাকে দেখলে আমার কি মনে হয় জানেন? রাখো হরি, কি মনে হয়? মানিক বলল, পিতার অবাধ্য ছেলে। কেন? পিতৃদেব আপনাকে একটি অত্যন্ত শিকেলে নামে পরিচিত করতে চেয়েছিলেন, কিন্তু আপনি নিজের চেহারাটিকে দোস্তার মতো আপ টু ডেট করে তুলে একেবারে হাল ফ্যাশনের বাবু বলে পরিচিত হতে চান। এটা কি আপনার পিতার ইচ্ছা বিরুদ্ধ কাজ নয়? রাখো হরিবাবু বললেন, না না, মোটেই না। পিতার অবাধ্য পুত্র হচ্ছে কালের সেই সব ছেলে যারা পিতৃদত্ত নাম ত্যাগ করে গ্রহণ করে হাল ফ্যাশনের নতুন নতুন রংচং নাম। আমি তো তা করিনি। স্বর্গীয় পিতৃদেব আমাকে যে নাম দিয়েছিলেন আমি তা মাথায় করে রেখেছি। নিজের সাজসজ্জাকে আমি আপ টু ডেট করে রাখব না, আমার বাবা তো এমন কোনো ইচ্ছা প্রকাশ করে যাননি। কিন্তু যাক, সে কথা, আমি এখানে ছুটে এসেছি রীতিমতো দায় ঠেকেই। জয়ন্ত আগ্রহী হয়ে বললেন, ব্যাপার কি রাখো হরিবাবু? রাখো হরি বললেন, আমার বোনের আসলে খুব বিপদ। জয়ন্ত অবাক হয়ে বললেন, আপনার ভগ্নীর বিপদের জন্যে আপনি আমাদের কাছে ছুটে এসেছেন? রাখো হরিবাবু উত্তর দিলেন, হ্যাঁ, আপনি ছাড়া আর কেউ তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না জয়ন্তবাবু। জয়ন্ত বলল, আপনার কথার অর্থ তো বুঝতে পারছি না। আপনার ভগ্নীর কি হয়েছে? রাখো হরি উত্তর দিল, শুনুন তবে বলি। স্বামীর বিপদকে প্রত্যেক স্ত্রী নিজের বিপদ বলে মনে করে। পুলিশ আসলে আমার ভগ্নীপতিকে গ্রেপ্তার করেছে। জয়ন্ত বলে উঠল, আচ্ছা, কিন্তু কেন? রাখো হরি বলল, চুরির অপরাধে। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনার ভগ্নীপতি যদি চুরি করে ধরা পড়ে থাকেন, তাহলে কিন্তু আমি হাজার চেষ্টা করলেও তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে পারব না। রাখো হরি বললেন, জয়ন্তবাবু,
আমার ভগ্নিপতি চোর হলে আমি আপনার কাছে ধর্ণা দিতে আসতাম না। সুব্রত আজ যাই হোক চোর নয়। জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনার ভগ্নিপতির নাম সুব্রত? রাখহরি বলে উঠল, হ্যাঁ, সুব্রত সেন। আমরা এক ভাই এক বোন। আমার বোনের নাম রাধারানী। আমার চেয়ে সে 2 বছরের ছোট। বাবা খুব ভালো ঘরেই তার বিয়ে দিয়ে গিয়েছিলেন। সুব্রতসীও দেখতে শুনতে রীতিমতো সুপাত্র। তার পৈতৃক সম্পত্তির আয় ছিল মাসে 3-4 হাজার টাকা। কিন্তু জয়ন্তবাবু, সর্বনাশে ঘোড়া রোগে তার সর্বস্ব উড়ে গেছে। জয়ন্ত কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল, ঘোড়া রোগ মানে? হ্যাঁ হ্যাঁ, ঘোড়া রোগ, ওই ঘোড়দৌড়। সর্বশান্ত হয়ে তার রোগ আরও বেড়ে যায়। সে টাকা ধার করে রিস খেলতে থাকে, আর কতকগুলো ওই অধম ছাড়া জুয়ারির সঙ্গে মিশে মদ পর্যন্ত ধরে। যত বাজি হারে তত মদ খায়। জুয়া আর নিশা, এই হচ্ছে এখন তার ধ্যান জ্ঞান প্রাণ। জয়ন্ত বলল, রাখহরিবাবু, আপনার ভগ্নিপতির যে ছবি আঁকলেন তা মোটেই উজ্জ্বল বলে মনে হচ্ছে না। তখন রাখহরি বলে, ইদানিং মাতাল হয়ে অনেক রাতে বাড়িতে ফিরে রাধারানীকে সে যা তা গালিগালাজ দিতে শুরু করেছিল। তার অপরাধ, স্বামীকে সে মদ খেতে আর জুয়া খেলতে মানা করত। শেষটা সইতে না পেরে রাধারানী আমার কাছে পালিয়ে এসেছে। যদিও এখনও স্বামীকে সে প্রাণের মতো ভালোবাসে, দেবতার মতো ভক্তি করে। জয়ন্তর বুঝতে অসুবিধা হল না যে তার পরেই চুরির ব্যাপারটা। তখন রাখহরি বলল, কি আর বলবো, দেনার দায়ে সুব্রতর পৈতৃক বাড়ি বিকে গিয়েছে। সে এখন যে বাড়িতে থাকে তার এক অংশে সে থাকে, আরেক অংশে থাকে তার বাড়িওয়ালা জগন্নাথ। শুনছি আজ 5 দিন আগে জগন্নাথের 50,000 টাকা চুরি গেছে, আর পুলিশ চোর বলে গ্রেপ্তার করেছে ওই সুব্রতকে। সুব্রতর বিরুদ্ধে কি কি প্রমাণ পাওয়া গিয়েছে সেটা তো আমি এখনো ভালো করে জানতে পারিনি। তবে আমার আর রাধারানীর বিশ্বাস, সুব্রত যত নিচেই নামুক কিছুতেই চুরি করতে পারে না। জয়ন্ত বলল, রাখো হরিবাবু, আপনাদের এই বিশ্বাসযোগ্য ভাবনাটি আদালতে গ্রাহ্য হবে না। পুলিশ বিনা প্রমাণে তো কাউকে গ্রেপ্তার করতে পারে না, তাই না? মানিক জিজ্ঞাসা করল, এই মামলাটার ভার পেয়েছেন কোন পুলিশ কর্মচারী? মানিকের প্রশ্নের উত্তরে রাখহরি বলল, আপনাদের বন্ধু সুন্দরবাবু। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সুন্দরবাবু রোজ সকালে আমাদের প্রভাত চায়ের আসরে যোগ দেন। ঠিক আছে, কাল তিনি যখন আসবেন তার কাছ থেকে মামলার সমস্ত কথা আমি জেনে নেব। রাখহরি বললেন, হয়তো কাল তিনি আসবেন না। মানিক হেসে, অসম্ভব, আপনি সুন্দরবাবুকে জানেন না। তার নিজের ফরমাস মতো কাল এখানে চিকেন পাই নামে একটি বিলাতি খাবার তৈরি হবে। সেটিকে উদরস্থ করবার জন্য সুন্দরবাবু নিশ্চয়ই পৃথিবীর যাবতীয় আকর্ষণ ত্যাগ করে এখানে ছুটে না এসে থাকতে পারবেন না। রাখহরি বললেন, জয়ন্তবাবু, আমার বিনীত অনুরোধ, আপনি আজকেই সুন্দরবাবুর কাছে গিয়ে সব কথা শুনে আসুন। রাধারানীর অবস্থা আপনি জানেন না। আজ কদিন থেকেই তার চোখের সেই কান্না, দিন রাত সে খালি কাঁদছে আর কাঁদছে। কাল থেকে খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে। বলছে সুব্রত খালাস না পেলে অনাহারে প্রাণ ত্যাগ করবে। তাকে বাঁচাবার জন্যই আজ আমি আপনার কাছে ছুটে এসেছি। জয়ন্ত কিছুটা গম্ভীর হয়ে বলল, রাখহরিবাবু, আমি কিন্তু জাদুকর নই। আমার উপরে এতটা নির্ভর করবেন না। সুব্রত যদি সত্যিই চুরি করে থাকে, আমি কিন্তু তাকে কিছুতেই বাঁচাতে পারব না। রাখহরি করুণ স্বরে বলল, তবু আপনি একবার চেষ্টা করে দেখুন। আজই দয়া করে থানায় গিয়ে অন্তত একবার সুন্দরবাবুর সঙ্গে দেখা করুন। জয়ন্ত বলল, বেশ, তাই করব। কথা মতো সুন্দরবাবুর অফিসে উপস্থিত হলেন তারা। সুন্দরবাবু গদিয়ানে ভাবে টেবিলের সামনে বসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার এক সহকারী এবং আরেকজন অপরিচিত ভদ্রলোক। জয়ন্ত আর মানিককে ঘরের ভেতর প্রবেশ করতে দেখে সুন্দরবাবু অবাক কণ্ঠে বলে উঠলেন, একেবারে মানিক জোড়। ব্যাপার কি জয়ন্ত? অসময় কেন? জয়ন্ত উত্তর দিল, সুব্রতর মামলাটা তদবির করার ভার পড়েছে আমার ওপরে। সুন্দরবাবু মাথা নেড়ে বললেন, বটে, তোমার উপরে কে এই ভার দিলে ভাই? সুব্রতর স্ত্রী রাধারানী দেবী বুঝি? জয়ন্ত হেসে, আপনার এমন সন্দেহের কারণ? কারণ রাধারানী দেবীর দ্বারা আমি যে নিজেই আক্রান্ত হয়েছি। আক্রান্ত? তাছাড়া আর কি বলি বলো জয়ন্ত, বড়ই মুশকিলে পড়েছিলাম। পরশুদিন রাধারানী দেবী হঠাৎ করে আমার কাছে ধর্ণা দিতে গিয়েছিলেন। শুষ্ক, ঝুল ফোলা ফোলা চোখের পাতা, উদ্ঘান্ত একটা চাহনি, ময়লা কাপড়, একেবারে যাকে বলে বিষাদ প্রতিমা।
ক্রমাগত কাঁদেন, থেকে থেকে আমার পা দুটো জড়িয়ে ধরতে আসেন আর করুণ স্বরে বলতে থাকেন, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, তিনি নির্দোষ। জানোই তো ভাই, পুলিশ লোক হয়েও আমার একটা দুর্বলতা আছে। মেয়ে মানুষের চোখের জল আমি একেবারে সহ্য করতে পারি না। তার উপরে ওনার স্বামী ভক্তি দেখে আমার মনটা আরও ভিজে গেল। অমন দুলাচার স্বামীর ওই রকম পতিব্রতা স্ত্রী। ঘুরে ফিরে যে রাধারানী দেবীর কাছ থেকে নিষ্কৃতি পেয়েছি তার বলার মতো নয়। যাবার সময় আবার ভয় দেখিয়ে গিয়েছেন, 3 দিনের মধ্যে সুব্রত ছাড়া না পেলে তিনি আমার বাড়ির দরজায় হত্যা দিয়ে পড়ে থাকবেন। কিন্তু আমি কি করব বলো জয়ন্ত? আমি পুলিশ কর্মচারী, আইনের বাঁধনে বাঁধা আমার হাত পা। সুব্রতকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। জয়ন্ত সুন্দরবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, সুব্রতকে কি সন্দেহক্রমে গ্রেফতার করা হয়েছে, নাকি তার বিরুদ্ধে বিশেষ কোনো প্রমাণ আছে? সুন্দরবাবু বললেন, প্রমাণ আছে বই কি, যথেষ্ট প্রমাণ আছে। জয়ন্ত বলল, মামলার বিবরণ গোড়া থেকে শুনতে পেলে খুশি হব। সামনের অপরিচিত ভদ্রলোকটির দিকে আঙুল নির্দেশ করে সুন্দরবাবু বললেন, গোড়ার কথা শোনো ওর মুখ থেকে, কারণ ওর বাড়ি হচ্ছে ঘটনাস্থল। ওর নাম হচ্ছে জগন্নাথ পাল। জয়ন্ত ফিরে জগন্নাথের দিকে তাকিয়ে দেখল। পুষ্ট বেটে কালো মানুষটা, গলায় তুলসীর মালা, দেখলেই মনে হয় কোনো গধির মালিক। জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনি কি জগন্নাথবাবু সুব্রতর বাড়িওয়ালা? জগন্নাথ উত্তর দিল, আগে হ্যাঁ মশাই। জয়ন্ত জিজ্ঞাসা করল, কি করা হয় আপনার? জগন্নাথ বললেন, বর্মাহাটে আমার চিনির কারখানা আছে। তখন জয়ন্ত বলল, আচ্ছা, এইবার একটু অনুগ্রহ করে সব কথা খুলে বলুন দেখি, ছোট আর বড় সমস্ত কথা, বা সামান্য বা অকিঞ্চিতকর ভেবে কোনো কথা বলতে কিন্তু ভুলবেন না। তখন জগন্নাথ বলতে লাগলেন, দেখুন, আমার বসতবাড়ি হচ্ছে দর্জিপাড়ায়। সংসারে আমরা 6 জন লোক, আমি, আমার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আর আমার এক ভাইপো। আমার চিনির কারবার তো বন্ধ হয় না, সুতরাং নিজেকে আমি সম্পূর্ণ গৃহস্থ বলে বর্ণনা করতে পারি। তো শ্রীনাথ বলে আমার এক ছোট ভাই ছিল, পাটের দালালিতে সে বেশ 2 পয়সা রোজগার করত। স্ত্রীপুত্র নিয়ে বাসা বেঁধেছিল আহিরি টোলায়। দুষ্টির বিড়ম্বনায় বছর 4 আগে তার স্ত্রী মারা পড়ে, আর মাস কয়েক আগে হঠাৎ কলেরা রোগে তারও মৃত্যু হয়। তখন শ্রীনাথ আমাকে তার সম্পত্তির ওছি করে যায়। আমার বসতবাড়ির 2 অংশ, আমার সংসার ছোট, এক অংশে সবার স্থান সংকলন হয়ে যায়, তাই বাকি অংশটা আমি ভাড়া দিয়েছি। আজ 8 মাস আগে সেই অংশটা ভাড়া নিয়েছেন সুব্রতবাবু। বাড়ির 2 অংশের মধ্যে আনাগোনা করবার কোনো উপায় নেই। দোতলার ছাদটা পাঁচিল দিয়ে 2 ভাগে ভাগ। 2 অংশেই দোতলার ছাদের ওপরে আছে একখানা করে 3 তলার ঘর। কিছুদিন যাবৎ সুব্রতবাবুর সঙ্গে নানা কারণে আমার আর বনিবনা নেই। আমি তাকে বিশিষ্ট ভদ্রলোক ভেবে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু বেশি দিন যেতে না যেতেই বুঝতে পারলাম তিনি হচ্ছেন 1 নম্বরের জুয়ারি আর মাতাল। তার বাড়িতে যেসব লোক আসা যাওয়া করে তাদের চেহারা ভদ্রলোকের মতো হলেও ব্যবহার ভদ্রলোকের মতো নয়। কোনো রাতে মাতালামহির গণ্ডগোলের চোটে পাড়ার লোক ঘুমাতে পারে না। তার উপর সুব্রতবাবুর কাছ থেকে আজ 3 মাসের বাড়ি ভাড়ার টাকাও আমি পাইনি। কাজেই তাকে আমি বাড়ি ছাড়বার জন্য নোটিশ দিতে বাধ্য হয়েছিলাম। সেই জন্য তিনি ক্ষেপে গিয়ে একদিন মদের ঘোরে ছাদে উঠে যা তা অকথ্য কুকথা বলতেও কসুর করেননি। আমি তো দূরের কথা, সুব্রতবাবুর গালাগালি আর সইতে না পেরে তার স্ত্রী পর্যন্ত বাপের বাড়িতে পালিয়ে গিয়েছেন। জানেন, এবারে আসল ঘটনার কথা শুনুন। আমার ভাই শ্রীনাথ তার জীবন বীমা করে গিয়েছিল। তার মৃত্যুর পরে শ্রীনাথের বীমাপত্রে পাওনা হয় 50,000 টাকা। আমি শ্রীনাথের সম্পত্তির ওছি, তার নাবালক পুত্রের হয়ে অনেক কাঠখড় পুড়িয়ে সেই 50,000 টাকা আমি উদ্ধার করি। এ হচ্ছে 6 দিন, মানে ঘটনার আগের দিনের কথা। সমস্ত টাকা আমি বাড়িতে এনে আমার 3 তলার শোবার ঘরে লোহার আলমারির ভিতরে তুলে রাখি। জয়ন্তবাবু, আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত বিস্মিত হয়েছেন। ভাবছেন, এই ডামাডোলির দিনে এত টাকা কেউ ব্যাংকে জমা না দিয়ে বাড়িতে এনে কেন রেখেছিলেন? জগন্নাথ বললেন, হ্যাঁ, বিস্মিত হবার কথাই বটে, কিন্তু টাকাটা যখন হাতে পাই তখন সেই দিন ব্যাংকে জমা দেওয়ার সময় উতরে গিয়েছিল। পরদিনও জমা দেওয়া হয়নি কেন, তারও কারণ শুনুন।
আমার এক বাল্যবন্ধু আছেন কুমুদরঞ্জন চৌধুরী, তিনি মনসাপুরের দারোগা। পরদিনেই অর্থাৎ গেল ২৪ তারিখে ছিল তার মেয়ের বিয়ে। আমি নিমন্ত্রিত হয়ে সকালের ট্রেনেই সপরিবারে মনসাপুরে চলে যেতে বাধ্য হই। এর জন্য আমার মনে কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ প্রথমত বাড়িতে রইল যে দুজন ভৃত্য আর একজন পাচক, তারা প্রত্যেকেই পুরনো, পরীক্ষিত এবং বিশ্বস্ত। তাদের জিম্মায় বাড়ি রেখে এর আগেও ১-২ মাসের জন্য আমরা পশ্চিমে বেড়াতে গিয়েছি। দ্বিতীয়ত, আমার শোবার ঘরে যে অত টাকা আছে, তখনও পর্যন্ত এ কথা আমি ছাড়া কোনো জনপ্রাণী জানত না। এখন বুঝতে পারছি আমার কাজটা হয়েছিল অত্যন্ত কাঁচা, কারণ পরদিন মনসাপুর থেকে কলকাতায় ফিরে আবিষ্কার করলাম আমার আলমারির ভিতর থেকে অদৃশ্য হয়েছে সেই ৫০,০০০ টাকার নোট আর কিছু কিছু অলংকার। আসলে বেশিরভাগ গয়নাই ছিল আমার স্ত্রী আর মেয়ের গায়ে, তাই রক্ষে, নইলে সেগুলোকেও আর দেখতে পেতাম না। আলমারিটা ভাঙা হয়নি, চাবি দিয়েই খুলে ফেলা হয়েছে। চোর যে বাড়ির বাইরে থেকে এসেছে সে প্রমাণও পাওয়া গেল। আমার বাড়ির ভিতর থেকে শোবার ঘরে ঢোকার দরজাটা ছিল তালাবন্ধ, কিন্তু খোলা ছিল দোতলার ছাদে যাবার একমাত্র দরজা। ঘরের মেঝে কুড়িয়ে পেলাম তার খিড়িদা। দরজার ওপরে বাইরে থেকে ধাক্কাধাক্কির ফলে যে সেটা খসে পড়েছে, এই কথা বুঝতেও আর বাকি রইল না। এখন প্রশ্ন উঠতে পারে, সজোরে ধাক্কাধাক্কির ফলে দরজার খিল তো না হয় খসে পড়ল, তবুও বাড়ির লোকজন তা শুনিতে পেল না কেন? এর সহজ উত্তর হচ্ছে, চোর নিশ্চয়ই এসেছিল ঘটনার দিন রাত্রে, এবং সেটা ছিল বিশ্বমন দুর্যোগের রাত্রি। ঝড়ের আর বৃষ্টির শব্দের জন্য কেউ কিছু শুনতে পায়নি। বেশ, আমার আর কিছু বক্তব্য নেই। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ থেকে জিজ্ঞাসা করল, সুন্দরবাবু, এই চুরির মামলায় আপনারা সুব্রতকে আসামি বলে সন্দেহ করছেন কেন? তখন সুন্দরবাবু বলল, সন্দেহ কি হে, তার বিরুদ্ধে অকাট্য সব প্রমাণ পেয়েছি। জয়ন্ত বলল, কিরকম প্রমাণ শুনি? সুন্দরবাবু শুরু করল, জগন্নাথবাবু ৩ তলার ঘরের বাইরে থেকে যদি চোর আসে, তাহলে তাকে সুব্রত যে অংশে থাকে সেই দিক দিয়েই আসতে হবে। আর ২ নম্বর হচ্ছে, অংশের মাঝখানে কেবল একটা ৬ ফুটের উঁচু পাঁচিল, যে কোনো একটা ছেলে সেটা ডিঙিয়ে এছাদ ওছাদ আনাগোনা করতে পারে। কাজেই তদন্ত করবার জন্য আমি প্রথমেই গেলাম সুব্রতর বাড়িতে, কিন্তু গিয়ে দেখলাম তার অবস্থা অত্যন্ত শোচনীয়। তাকে কোনো কথা জিজ্ঞাসা করব কি, সে একেবারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার জিজ্ঞাসার উত্তরে পাগলের মতো বলতে লাগলো যত সমস্ত সব অসংলগ্ন কথা। বাড়িতে আর কারো সাড়া পেলাম না। পাড়ার লোকজনের মুখে শুনলাম একটা চাকর ছিল, মাইনে না পেয়ে সেও নাকি চম্পট দিয়েছে। আরও কি শুনলাম জানো, ঘটনার দিন রেসে গিয়ে সুব্রত হেরে ভূত হয়ে বাসায় ফিরেছে, আর সেই দুঃখেই গাল হয়ে ক্রমাগত মদ খেয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। তারপর তার বাড়িখানা তল্লাশি করে কি পাওয়া গেল জানো? এই চাবিটা। তিনি আঙ্গুল নির্দেশ করে টেবিলের ওপরে একটা বড় চাবির দিকে জয়ন্তর দৃষ্টি আকর্ষণ করলেন। জয়ন্ত চাবিটা তুলে নিয়ে পরীক্ষা করতে করতে বলল, এটা কিসের চাবি? সুন্দরবাবু জানালেন, জগন্নাথবাবুর লোহার আলমারির চাবি। জয়ন্ত জিজ্ঞাসা করল, কিন্তু এই চাবি সুব্রতর বাড়িতে গেল কেমন করে? জগন্নাথবাবু, আপনার আলমারির কোনো চাবি কি খোয়া গিয়েছে? জগন্নাথ বললেন, আজ্ঞে না, আমার আলমারির চাবি আমার পকেটেই আছে, এই দেখুন দেখি সেটা। জয়ন্ত 2টো চাবি টেবিলের ওপর পাশাপাশি রেখে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে তারপর বলল, চাবিটা সুব্রতর বাড়ির কোথায় পাওয়া যায়? সুন্দরবাবু উত্তর দেন, 3 তলার ঘরের মেঝেতেই পড়ে থাকতে দেখা যায় চাবিটি। জয়ন্ত আবারও জিজ্ঞাসা করল, সেটাও কি শোভার ঘর? সুন্দরবাবু জানালেন, না, বোধহয় সেটা বাড়তি ঘর, খুব একটা আসবাবপত্র কিছু নেই, মেঝে ভিজে ছিল, নিশ্চয়ই দরজা জানলা খোলা থাকে, কারণ ঘটনার রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছিল, তাই বৃষ্টির জল এসে ঘরের ভেতরে ঢুকেছিল। জয়ন্ত মাথা নেড়ে বলল, সবই বুঝলাম। আচ্ছা, আপনার টেবিলের ওপরে একটা খিল পড়ে আছে দেখছি, ওটাও কি ঘটনাস্থল থেকে এসেছে? সুন্দরবাবু জানালেন, হ্যাঁ জয়ন্ত, ওই খিল ভেঙেই চোর জগন্নাথবাবুর ঘরে ঢুকেছিল। তখন জয়ন্ত বলে উঠল, দেখছি খিলটা ভাঙেনি, স্ক্রুপের প্যাচ খুলে সরে এসেছে। তাহলে ওই চাবি আর এই খিলই হচ্ছে এই মামলার প্রধান প্রমাণ? সুন্দরবাবু উত্তর দিলেন, হ্যাঁ, ওই খিল প্রমাণিত করছে চোর এসেছিল বাইরে থেকে, আর ওই চাবি প্রমাণ করছে যে সুব্রতই হচ্ছে চোর। তার উপরে সুব্রতর নষ্ট স্বভাব আর দারুণ অর্থাভাব তার বিরুদ্ধে যাবে, কেননা মানুষকে অপরাধী করে ওই 2টো কারণেই, সেই জন্যেই আমি তাকে গ্রেপ্তার করেছি। জয়ন্ত তখন জিজ্ঞাসা করল, সুব্রতর মদের নেশা তো কেটে গিয়েছে, এখন সে কি বলে? সুন্দরবাবু উত্তরে জানালো, 24 তারিখে সন্ধে থেকে
পরদিন দুপুর পর্যন্ত কোথায় গিয়ে কেমন করে কেটে গিয়েছে সে নাকি কিছুই জানতে পারেনি। আবার বলে ওই চাবি সে কখনো চোখেই দেখেনি। অর্থাভাবে সে আত্মহত্যাও করতে পারে, কিন্তু চুরি করা তার পক্ষে অসম্ভব, ইত্যাদি ইত্যাদি। জয়ন্ত জগন্নাথবাবুকে জিজ্ঞাসা করলেন, লোহার আলমারিটা আপনি কতদিন আগে কিনেছিলেন? জগন্নাথবাবু জানায়, তা প্রায় 10 বছর হবে। জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, আজ সন্ধ্যের আগে সুব্রত আর জগন্নাথবাবুকে নিয়ে আমার বাড়িতে দয়া করে একবার যেতে পারবেন? সুন্দরবাবু, কেন না, মানে আপনার আরও কিছু জিজ্ঞাসা আছে? জয়ন্ত বলল, হ্যাঁ, ভালো কথা। আপাতত এই খিলগাছা আমি নিয়ে চললুম, বৈকালে ফেরত পাবেন। চলো মানিক, চলো। বাইরে রাস্তায় এসে মানিক দেখল জয়ন্ত প্রশান্ত মুখে নিজের রূপোর নস্যেদানি বের করে দুটিপ নস্যে গ্রহণ করল। মানিক অবাক হয়ে জয়ন্তকে বলল, বেশি খুশি না হলে তুমি তো নস্যে নাও না। এর মধ্যে মামলাটার কোনো সুরাহা করতে পেরেছ নাকি? সেই প্রশ্নের উত্তর না দিয়ে জয়ন্ত বলল, আচ্ছা, এই খিলগাছা নিয়ে তুমি আমার বাড়িতে যাও, আমার অন্য জরুরি কিছু কাজ আছে, ফিরতে কিন্তু দেরি হতে পারে। বিকেল উতরে গেল। বৈঠকখানায় বসে আছে জয়ন্ত ও মানিক। জয়ন্ত ঘড়ির দিকে তাকিয়ে, মানিক, সুন্দরবাবুরা তো এখনো কোনো আত্মপ্রকাশ করলেন না। মানিক কান পেতে শোনে, বাড়ির দরজায় কার গাড়ি এসে থামল, বোধহয় সুন্দরবাবুরাই এলেন। কিন্তু ঘরের ভেতর এসে দাঁড়াল রাখহরি, পেছন পেছন একজন তরুণী মহিলা। তরুণী এবং রূপসীও বটে, কিন্তু তার যন্ত্রণা বিকৃত মুখের দিকে তাকালে সে দেহের তারুণ্য ও লাবণ্য দৃষ্টিকে কিছুমাত্র আকর্ষণ করে না। পরনে ময়লা কাপড়, মাথার চুল তেলাভাবে অচিক্ষণ এবং চোখের চাহানি উদ্ভ্রান্তের মতো। জিজ্ঞাসু চোখে রাখহরির মুখের দিকে তাকাল জয়ন্ত। রাখহরি করুণ সুরে বলল, জয়ন্তবাবু, আমার বোন রাধারানী আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে একটা চেয়ার এগিয়ে দিয়ে জয়ন্ত বলল, বসুন রাধারানী দেবী। রাধারানী বসে পড়ল বটে, কিন্তু চেয়ারের ওপরে নয়, হাঁটু গেড়ে মেঝের উপরে। তারপর হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে দুহাত বাইরে বাড়িয়ে জয়ন্তর পা জড়িয়ে ধরতে গেল। রাধারানী কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, রক্ষা করুন আমার স্বামীকে, রক্ষা করুন। ঠিক সেই সময় সদর দরজার কাছে আরেকটা গাড়ি এসে থামল। জয়ন্ত তাড়াতাড়ি রাধারানী দেবীকে বললেন, শিগগিরই আপনি পাশের ঘরে গিয়ে দাঁড়ান। আপনার স্বামীকে আমি রক্ষা করতে পারবো কিনা জানি না, তবে এটা অঙ্গীকার করছি যে তার সঙ্গে এখনই আপনার দেখা একবার আমি করিয়ে দেব। যান যান যান, আর দেরি করবেন না। রাধারানী পাশের ঘরে প্রবেশ করল অত্যন্ত নাচারের মতো। সঙ্গে সঙ্গে সুন্দরবাবু এলেন। তারপর এলো জগন্নাথ আর এক বিষণ্ণ মূর্তি। বয়সে সে যুবক, উস্কো খুস্কো মাথার চুল, সুন্দর মুখশ্রী, কিন্তু কালিমায় পরিমলিন। সুন্দরবাবু জানালেন, জয়ন্ত, এই হলো আসামি। জয়ন্ত জিজ্ঞাসা করলেন, আপনারই কি নাম সুব্রতবাবু? ভীরু মুখ তুলে একবার জয়ন্তর দিকে তাকিয়ে আবার মুখ নামিয়ে সুব্রত খুব মৃদুস্বরে বলল, ভদ্রলোকের ছেলে শেষে একবারে চোরের দায় ধরা পড়ল। ভগবান জানেন আমি চোর নই। জয়ন্ত বলল, আপনার কথা যদি সত্যি হয় তবে বিচারে নিশ্চয়ই আপনি খালাস পাবেন, কিন্তু খালাস পাওয়ার পরেও তো আপনি আবার সেই রেস খেলবেন, মদ খাবেন, কুসঙ্গী মিশবেন, আবার স্ত্রীর সঙ্গে অমানুষের মতো ব্যবহার করবেন। জয়ন্ত বলল, শুনে সুখী হলাম। আপাতত একবার পাশের ওই ঘরে যান দেখি, ওখানে রাধারানী দেবী আপনার জন্য অপেক্ষা করছেন। রাধারানী দেবী আপনার স্ত্রী। সুব্রত পাশের ঘরের ভেতরে গেল খুব তাড়াতাড়ি। সুন্দরবাবু হনহন করে সুব্রতর পেছনে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বাধা দিয়ে বলল, আপনার আসামি চনপট দিতে পারবে না। পাশের ঘরে একটিমাত্র দরজা, কাউকে বেরোতে হলে এই ঘরের ভেতর দিয়েই বাইরে যেতে হবে। আসুন সুন্দরবাবু, এবারে বরং আমাদের কাজের কথাটা হয়ে যাক। সুন্দরবাবু জিজ্ঞাসা করল, কাজের কথা? কি কাজের কথা? বিরোহী আর বিরোহিনীর মিলন দেখবার জন্য আমরা এখানে আসিনি। মানিক ফিসফিস করে বলল, হ্যাঁ সুন্দরবাবু, জয়ন্ত সেই কথা বলেই আপনাকে পাশের ঘরে যেতে দিল না। সুন্দরবাবু বললেন, তুমি থামো মানিক, বাজে ফ্যাচ করো না। জয়ন্ত, আসামিকে আমি আজই চালান দিতে চাই, তার আগে তোমার যদি কোনো বক্তব্য থাকে তো বলো। জয়ন্ত বললেন, জগন্নাথবাবু, আমার প্রথম বক্তব্য হচ্ছে যে জগন্নাথবাবুর লোহার আলমারির আসল আর নকল চাবি দুটো আমার টেবিলের ওপর পাশাপাশি রেখে দিন। কথা মতো কাজ করলেন সুন্দরবাবু। জয়ন্ত জিজ্ঞাসা করল, কি দেখছেন সুন্দরবাবু? সুন্দরবাবু নীরস কণ্ঠে, দেখব আবার কি চাই, দুটো চাবি।
হ্যাঁ, চাবি দুটোর মাপযোগ গড়ন পিটন একই রকম। হ্যাঁ, অবিকল। এটা কি সন্দেহজনক নয়? কেন? ধরুন আপনি এক দিন একজন কারিগর ডাকলেন, তো তাদের প্রত্যেককে দিয়ে একই কলের জন্য আপনি দুটো চাবি করালেন। সেই দুটো চাবি দিয়ে কল খোলা যাবে বটে, কিন্তু তাদের গড়ন পেটন কিছুতেই একই রকম হবে না। আর আকারেও কোনোটা হবে কিছুটা ছোট, আবার কোনোটা হবে কিছুটা বড়। হ্যাঁ, এ কথা ঠিক বললেন, কিন্তু এই দুটো চাবি দেখলেই বোঝা যায় যে একই মাপযোগের সঙ্গে মিলিয়ে একই কারিগরের হাতে দুটো চাবি গড়া হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যেটাকে আসল চাবি বলছেন তার বয়স নাকি 10 বছর। চাবিটা যে পুরনো তাতে আর কোনো সন্দেহ নেই, তবে নিয়মিত ব্যবহারের দরুন তার ওপরে একটা পালিশ পড়েছে বটে। আর যেটাকে নকল চাবি বলা হচ্ছে সেটাও দেখতে পুরনো হলেও তার ওপরে কিন্তু পালিশ কিছুই নেই, বরং বহুদিন ব্যবহৃত হয়নি বলে তার ওপরে মরচে ধরে গিয়েছে। বললে, তুমি বলতে চাও? জয়ন্ত বলল, আমি বলতে চাই যে সুব্রতবাবু এই পাড়ার নতুন বাসিন্দা। তিনি যদি আলমারির কলের ছাঁচ তুলে দ্বিতীয় একটা গড়াতেন, তাহলে দেখলে তাকে মরচে ধরা পুরনো বলে ভ্রম করার কিন্তু কোনো উপায় থাকতো না। আর দেখতেও সেটা হতো না আকারে আর গড়ন পেটনে অবিকল প্রথম চাবিটার মতো। সুন্দরবাবু কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে রইলেন, কোনো প্রতিবাদ করতে পারলেন না। জয়ন্ত গাত্রোত্থান করে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এখানে আসুন সুন্দরবাবু, এইবারে আর একটা ব্যাপার প্রতিপাদন করতে হবে। জয়ন্তের পাশে গিয়ে দাঁড়ালেন সুন্দরবাবু। দরজার পাল্লা দুখানা দেখিয়ে জয়ন্ত বলল, দেখুন, জগন্নাথবাবু ছাদের দরজার খিলটা আমি নতুন স্ক্রু দিয়ে আমার দরজায় লাগিয়ে দিয়েছি। এ আবার কি রে বাবা? মানিককে বলল, একবার ঘরের বাইরে যাও তো। আচ্ছা, এইবারে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে এই নতুন খিল লাগিয়ে দিলাম। মানিক, তুমি বাইরে থেকে জোরে ধাক্কা মেরে দরজাটা খুলে ফেলার চেষ্টা করো তো। মানিক সজোরে বার চারেক ধাক্কা মারার পরেই সশব্দে খিলটা ভেঙে দরজার পাল্লা দুখানা খুলে গেল এবং খিলের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ল মাটির ওপর। জয়ন্ত বলে উঠল, যা ভেবেছি তাই। সাধারণত বাঙালিদের বাড়ির খিলগুলো হয় পলকা আর অর্গলবদ্ধ। দরজা জোর করে কেউ বাইরে থেকে খুলতে গেলে ধাক্কা মারে দরজার মাঝ বরাবর, আর খিলটাও ভেঙে যায় মাঝখান থেকেই। এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। সুন্দরবাবু একেবারে স্তব্ধ। খিলের যে অংশটা তখনও দরজার সঙ্গে সংলগ্ন ছিল সেটা দুহাতে তুলে ধরে জয়ন্ত বলল, কেউ যদি ঘরের ভিতরে দাঁড়িয়ে এমনি করে জোরে একটা টান মারে তাহলে কি হয় দেখুন। তার এক টানে খিলের অপর অংশটা স্ক্রুয়ের প্যাচ ছাড়িয়ে উপরে এলো। সুন্দরবাবু মাথার টাক চুলকোতে চুলকোতে বললেন, তবে তো দেখছি চোর হচ্ছে বাড়ির লোক। হ্যাঁ, সে আর বলতে। আর সেই লোক হচ্ছেন জগন্নাথবাবু নিজেই। জগন্নাথ আসন ছেড়ে দাঁড়িয়ে উঠে মুখ খিচিয়ে বললেন, বুদ্ধির গলায় ধরি, আমি নিজের টাকা আমি চুরি করব? না না, এটা আপনার নিজের টাকা নয় জগন্নাথবাবু, এ হচ্ছে আপনার পিতৃমাতৃহীন নাবালক ভ্রাতুষ্পুত্রের টাকা। সুব্রতবাবুর দুর্বলতার সুযোগ গ্রহণ করে সেই টাকা আপনি আত্মসাৎ করতে চেয়েছিলেন। আলমারি কিনবার সময় আপনি পেয়েছিলেন একই রকম দেখতে দুটো চাবি, একটা ছিল তোলা আর একটা আপনি নিজে ব্যবহার করতেন। সেই তোলা চাবিটাই আপনি পাঁচিল টপকে গিয়ে বেচারা সুব্রতবাবুর ঘরের ভিতরে নিক্ষেপ করেছিলেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরও শুনুন। আজ সারাদিন ঘুরে ঘুরে আমি আপনার সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনার চিনির কারবারটা প্রায় অচল হয়ে পড়েছে, আর এই দেনায় আপনার মাথা বিকিয়ে যাওয়ার মতো হয়েছে। লয়েজ ব্যাংকে আপনার নামে জমা আছে মাত্র 100 টাকা। গেল 23 তারিখে বীমা কোম্পানির কাছ থেকে আপনি পেয়েছিলেন 50,000 টাকা। পরদিন সকালেই আপনি সপরিবারে মনসাপুরে যাত্রা করেন বটে, কিন্তু সরাসরি স্টেশনে গিয়ে হাজির হননি। আগে সেন্ট্রাল ইন্ডিয়া ব্যাংকে নিজের ও শ্রীমতী অবলাবালা দেবীর নামে 50,000 টাকা জমা দিয়ে তারপর আপনি স্টেশনে যান। জয়ন্তীর কথা শেষ হবার আগেই জগন্নাথ দরজার দিকে এগোতে এগোতে রুদ্ধ কণ্ঠে বলল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাগলের প্রলাপ শুনতে রাজি নই, আমি চললুম। এক লাফে তার সামনে গিয়ে পড়ে সুন্দরবাবু বললেন, মাইরি নাকি? যাবে কোথায় চাঁদ? তোমার চক্রান্তে ভুলে সুব্রতকে আদালতে নিয়ে গিয়ে আসামি বলে খাড়া করলে শেষটায় হয়তো আমাকে গর্ধব নাম কিনতে হতো। আর কি তোমায় ছেড়ে দিই?
হঠাৎ পাশের ঘর থেকে দুমূর্তি বেরিয়ে জয়ন্তের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল, সুব্রত এবং রাধারানী। তার দুপা ভিজে গেল তাদের আনন্দের অশ্রু জলে। তাদের হাত ধরে তুলে জয়ন্ত অভিভূত কণ্ঠে বলল, আহা, আপনাদের ওই অশ্রু জলেই আমার শ্রেষ্ঠ পুরস্কার। সানডে বাংলাতে আজ শুনলেন একটি চাবি ও খিল রহস্য। রচনা হেমেন্দ্র কুমার রায়। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পের নোটিফিকেশন আগে পেতে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড সানডে বাংলা।